দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্থূলতা বা ওবেসিটি এবং ব্যারিয়াট্রিক সার্জারি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সরফরাজ বেগ 1970 সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমএস এবং এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বেলভিউ হাসপাতালের গ্যাস্ট্রো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি শুরুতেই জানতে চাইবো আমাদের আজকের যে বিষয় স্থূলতা বা ওবেসিটি, প্রথমে আমি একটু জানতে চাইবো যে স্থূলতা বা ওবেসিটি বলতে আমরা আসলে কি বুঝি? ওবেসিটি বা স্থূলতা আমরা এখন অনেকটা ডিফাইন করতে পেরেছি। আগে আমরা দেখে কাউকে বলতাম একটু মোটা সোটা আছে, খুব রোগা আছে, কিন্তু কোনো মাপ ছিল না। এখন কিন্তু আমরা মাপতে পারি। কিভাবে মাপ হয়? একজনের হাইট নিয়ে আর ওয়েট নিয়ে আমরা একটা ফর্মুলা ডিভাইস করি, এটাকে বলি বডি মাস ইন্ডেক্স, BMI। সেইখানে যদি আমি ওয়েট ইন কেজিস ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার করি, তাহলে কিন্তু আমার 20 থেকে 25-এ যদি আসে এটা কিন্তু নর্মাল। স্বাভাবিক। 25 থেকে যদি 30 থাকে তাহলে ওভারওয়েট, আর 30-এর ওপরে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ওবেসিটি। সো ওবেসিটিটা আমরা এখন ডিফাইন করি যাদের বডি মাস ইন্ডেক্স 30-এর ওপরে। অ্যাভারেজ যদি বলতে হয়, বা একটা অ্যাভারেজ মহিলার হাইট হবে 5, 2 থেকে 4 এরকম হয় ইউজুয়ালি, আর পুরুষদের 5, 7 থেকে 5, 10, 11 অবধি আমরা দেখি। তো অ্যাপ্রক্সিমেটলি যদি এই হাইটটাকে কনস্ট্যান্ট মানলাম, একটা মহিলার যদি 90 কিলোর ওপরে থাকে ওয়েটটা, আর পুরুষের যদি 100 কিলোর ওপরে থাকে, তাহলে কিন্তু স্থূলতা আছে এরকম ধরে রাখতে হবে। আমরা ধরে নেব যে সে স্থূলতা বা ওবেসিটিতে আক্রান্ত। স্যার, সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি হবে? বা আমরা যদি মনে করি যে একজন আমি হয়তো মনে করছি যে আমি ওবেস, সেই ক্ষেত্রে আমার আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত? ওবেসিটিটা আগে আমাদের ডিফাইন করতে হবে যেটা কিরকম ওবেসিটি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানেও মাপের ব্যাপার আছে। যদি বডি মাস ইন্ডেক্স 30 থেকে 35 হয়, ওটাকে বলি মাইল্ড ওবেসিটি অর ক্লাস 1 ওবেসিটি। যদি BMI থাকে 35 থেকে 40, তাহলে আমরা বলি ক্লাস 2 ওবেসিটি অর মডারেট ওবেসিটি। কিন্তু যদি বডি মাস ইন্ডেক্স 40-এর ওপরে চলে যায়, তখন আমরা বলি সিভিয়ার ওবেসিটি অর মরবিড ওবেসিটি অর ক্লাস 3 ওবেসিটি। ক্লাস 1 ওবেসিটি আর ক্লাস 2 ওবেসিটিতে, ক্লাস 1 ওবেসিটি যখন 35-এর নিচে আছে, ডায়েট করলে আর একটু অ্যাক্টিভিটি যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, পেশেন্ট মানুষের ওয়েট কমতে পারে। কিন্তু 35-এর ওপরে যেখানে গেল, তাহলে কিন্তু ডায়েট আর অ্যাক্টিভিটির মাধ্যমে ওয়েট কমার চান্স অনেক কমে যায়। সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমার ব্যারিয়াট্রিক সার্জারি লাগতে পারে। 40-এর ওপরে যদি BMI থাকে, ধরে নিতে হবে যে চান্স অফ ডায়েট অ্যাক্টিভিটি ওয়ার্কিং, মানে ডায়েট অ্যাক্টিভিটির মাধ্যমে আমি কমিয়ে নেওয়ার চান্সটা 40 BMI এর ওপরে খুবই লো, প্র্যাকটিক্যালি জিরো। স্যার, এটা তো গেল যে আমরা ক্লাস ওয়াইজ আমরা জানতে পারলাম। স্যার, ওবেসিটির কারণ বলতে আপনি আসলে কোনগুলোকে উল্লেখ করবেন? ওবেসিটি কারণটা একটা বিশাল জটিল জায়গা, অনেক রিসার্চের জায়গা এটা। আমরা আগে, আর কেন আমি মনে হয় যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন লেম্যান, ওরা একটাই উত্তর দেয়, যারা বেশি খায়, কম হাঁটে, তাদের কিন্তু স্থূলতা বেশি হয়। যাই বেশি খায়, আমরা সব সময় ব্লেম করতে চাই যে মোটা তার সেই নিজের কারণের জন্য মোটা, বেশি খায় বলে মোটা, তাই না? এটা তো আমাদের একটা সাধারণ ধারণা। ইয়েস, কিন্তু আমি এখানে বলতে চাই দর্শকদের, ওবেসিটি কিন্তু সেরকম রোগ নেই। ডেফিনেটলি কিছুটা অংশ, কিছুটা কারণ হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন একই বাড়িতে
অনেক সময় সবাই একরকম খাবার খাচ্ছে, একজন খুবই বেশি মোটা, একজন খুবই রোগা, একই খাওয়া। একজন মানে আমরা সবাই আজকে ধরুন 2000 কিলো ক্যালোরি খেলাম, কালকে 3000 কিলো ক্যালোরি খেলাম, একদিন 1000 কিলো ক্যালোরি খেলাম, একদিন উপোস করলাম, আমার বডি ওয়েট তো চেঞ্জ হয় না, হচ্ছে না। তো খাওয়ার সঙ্গেই যে সব সময় একটা সম্পর্ক আছে বডি ওয়েটে তা কিন্তু নয়। দেয়ার আর মেনি আদার কজেস। তো খাবারটা ডেফিনেটলি একটা কজ, কিন্তু অ্যাক্টিভিটি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা, সেটা একটা বিরাট বড় কজ। আমি একদম সারাদিন কিচ্ছু করি না, আমি যদি 1500 কিলো ক্যালোরি খাই তাও আমি মোটা হতে পারি। আচ্ছা। থার্ড হলো জেনেটিক্স। আমাদের এখন আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের জিনসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওবেসিটি জিনসগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। আর আমার যদি ওবেসিটি জিন থাকে, আর আমি যদি ধরুন একটা খাবার খাচ্ছি যেটা আমার যে পাশের লোকটা তার ওবেসিটি জিন নেই, আমি মোটা হয়ে যাব ওইটাই খেয়ে, ও কিন্তু মোটা হবে না। তো ওবেসিটি জিনসগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। লাস্টলি হরমোনাল চেঞ্জেস বডিতে, মানে কেমিক্যাল যে আমাদের শরীরের মধ্যে আছে, তার মধ্যে ইনসুলিন একটা বিরাট বড় কেমিক্যাল, এটা আমরা বুঝি, যেটা ডায়াবেটিসের সঙ্গে আমরা জানি যে সম্বন্ধ আছে। ওই হরমোনটার উপরে আমরা অনেক রিসার্চ করে দেখেছি, যাদের ইনসুলিনের লেপটিন বলে আরেকটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালসগুলো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের ওবেসিটি হতে পারে। তাহলে শুধু খাওয়া দাওয়া যে বেশি করে সে মোটা হয়ে যায় তাকেই ব্লেম করো তা নয়, তার বাদে আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে যেইগুলো থাকলে মানুষ ইজিলি মোটা হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, আপনি এখানে বলছেন যে খাওয়া দাওয়াই প্রধান কারণ নয়, তারপরও আমি একটু জানতে চাইবো যে বর্তমানে আমাদের যে জীবনযাত্রার মান সেটা কিছুটা পরিবর্তন হয়েছে। আগে হয়তো আমাদের অফিস ওয়ার্ক বা বসে থেকে কাজ করার প্রবণতা বা কাজ করার যে সময়টা সেটা হয়তো কিছুটা কম ছিল, দিন দিন সেটা বাড়ছে। আবার শুধু তাই না, খাওয়া দাওয়ারও কিছুটা পরিবর্তন এসেছে, আমরা ফাস্ট ফুডের প্রতি ঝুঁকে পড়েছি। এই ব্যাপারগুলোকে কি স্যার এই কারণে আনা যায়? আচ্ছা, আমি বলিনি যে খাওয়া দাওয়ার প্রধান কারণ নয়, আমি শুধু বললাম ওই কারণটা হলেও আরো অন্য কারণ আছে যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো খাওয়া দাওয়ার ডেফিনেটলি যদি আমরা দেখি গ্লোবালি কি হয়েছে, 1980-র পর থেকে হঠাৎ করে ওবেসিটি রেট বা স্থূলতার রেট বাড়ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিতে এখন 70% ওবেসিটি রেট হয়ে গেল। আমাদের দেশে ধরুন ইন্ডিয়া, বাংলাদেশ, আমাদের দেশে অ্যাবাউট 4% ওবেসিটি ছিল 2010-11, তার আগে 1% ছিল 2006-07, তারপরে গিয়ে 4% হলো। এখন আমরা নতুন যে সেন্সাসগুলো আসবে আপনি দেখবেন 8%, 10% ওবেসিটি রেট হয়ে গেছে। তার মানে কি? তার মানে আমরা 10 গুণ বেশি হয়ে গেলাম, বা অন্তত 4-5 গুণ তো হয়েই গেছে। তো এত আমাদের রেট অফ ওবেসিটি বাড়ছে। সো ডেফিনেটলি এমন কিছু হয়েছে যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিতে হলো, যেটা এখন আমাদের দেশে হচ্ছে। তো সেটা কি? সেটা হলো যে আমাদের পয়সা ক্ষমতা বেড়েছে, আমরা খরচ করতে পারছি। 2, আমরা বেশি খেতে পাচ্ছি। 3, আমাদের অ্যাভেলেবিলিটিও বেড়েছে, শুধু অ্যাফোর্ডেবিলিটি নয়, অ্যাভেলেবিলিটি। এখন প্রত্যেক রাস্তায় কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কের দোকান, একটা কেকের দোকান, একটা আইসক্রিম পার্লার, এগুলো আছে। আগে আমাদের যদি ছোটবেলায় বলা হতো চলো যাই একটু খেয়ে আসি, তাহলে কোল্ড ড্রিঙ্ক খেতেও আমাকে 100 মিটার বা 200 মিটার যেতে হতো। এখন এত দূর যেতে হবে না, তো খাওয়া দাওয়া একদম কাছে, হাতের কাছে। তার ছাড়া আমাদের যে ফুডগুলো যেগুলো তৈরি হয়, এটা ডেন্স ক্যালোরি ফুড তৈরি হয়, ফ্রাইড বেশি তৈরি হয়, মিষ্টি দেয়া তৈরি হয়, আমরা একটা পছন্দ করি বলে এটা তৈরি হয়। প্রেজারভেটিভসের সঙ্গে অনেক কিছু চলে আসে আমাদের শরীরে। এই গেল ফুড। ফুড ছাড়া অ্যাক্টিভিটি, আমরা আগে স্কুল হয়তো হেঁটে যেতাম বা কিছু করতাম, এখন গাড়ি ছাড়া আমরা যাই না। আমরা বাড়িতে এসে আগে খেলাধুলো ময়দানে করতাম, এখন ময়দান তো দূরের কথা। আমি শুনলাম ঢাকাতে 12খানা ময়দান আছে মাত্র, এবং এত বড় শহরে, আর যেখানে কত লাখ লাখ ছেলেমেয়েরা আছে সে ওদের অতটাই আছে। আর যাবে কে? ট্রাফিকের জন্য কেউ যায় না, তারপর গরমের জন্য হয়তো যায় না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমতে থাকছে। আমরা টিভিতে বসে সিনেমা দেখে নিচ্ছি, প্লে দেখে নিচ্ছি, এবং
ভিডিও গেমসে ক্রিকেট আর ফুটবল খেলে নিচ্ছি, সেটাই। কিন্তু মাঠে আর যাচ্ছি না। তো সেই সব ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ট্রান্সলেট করছে ইনটু ওবেসিটি। স্যার অনেক তথ্য জানলাম, আরও অনেক কিছু জানার আছে, ফিরছি এখনই বিরতির পরে। প্রিয় দর্শক, অনেক তথ্য জানলাম, আরও অনেক কিছু জানার আছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ওবেসিটি এবং কারণগুলো আমরা জানলাম বা কেন হচ্ছে, এবং আপনি গ্রেড করে আমাদেরকে বলে দিলেন, ক্লাসিফাইড করলেন। এখন স্যার আমি একটু জানতে চাইবো যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলতেন। আগেই আমরা একটু বললাম যে আমরা এখন ওবেসিটিটাকে রোগের মতন ধরি, আর চিকিৎসা তাহলে করতে হবে রোগের। আমি এখানে তোমার সঙ্গে একটা কুইজ খেলবো, ওকে? অবশ্যই স্যার। ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, আন্ডার নিউট্রিশন, ওবেসিটি, এর মধ্যে অড ওয়ান আউট কোনটা? অড ওয়ান। টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, আন্ডার নিউট্রিশন, ওবেসিটি। আন্ডার নিউট্রিশন, রাইট। এটা সবাই কিন্তু উত্তর দেয়। আচ্ছা। টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, আন্ডার নিউট্রিশন, ওবেসিটিতে সবাই বলে আন্ডার আন্ডার নিউট্রিশন। নিউট্রিশন। আপনি কেন বললেন আন্ডার নিউট্রিশন? আমাকে বলুন আগে। বললাম কারণ আপনি বলেছেন অড ওয়ান, Yes. তো ওবেসিটিকে এখন আপনি একটু আগে বলেছেন যেহেতু রোগের পর্যায়ে সুন্দর, ধরা হয়, সুন্দর, তো সুন্দর, সেহেতু সুন্দর। বাকি তিনটাকে আমি রোগের পর্যায়ে নিয়ে এসে আন্ডার নিউট্রিশনকে আলাদা করে Absolutely নিলাম। right. টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ওবেসিটি, এগুলো রোগ, আন্ডার নিউট্রিশন রোগ রোগ নয়। নয়। সো আন্ডার নিউট্রিশন যদি রোগ নয়, মাথায় আগে আসতে হবে যে ওবেসিটিটা রোগ। সেটাই। অনেক সময় কি হয়, ওবেসিটিটা রোগ মতনই আমরা ধরি না। আগে যদি ওবেসিটিটাকে রোগ মতন ধরি, তাহলে তার চিকিৎসা ভাববো। এবং যখন চিকিৎসা ভাববো, সেখানে যেমন প্রত্যেক রোগের জন্য চিকিৎসার একটা প্রোটোকল করা আছে, সেভাবে এখানে আগাতে প্রোটোকল হবে, করা সেখানে আছে। এভাবে এগোতে হবে। এখন চিকিৎসার মধ্যে প্রথম হলো যে ডায়েট আর অ্যাক্টিভিটি, আমাদের ডায়েটটাকে ভালো করা আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়ানো, এইটা কিন্তু সব সময় আসবেই। ক্লাস 1 ওবেসিটি হোক, ক্লাস 2 বা ক্লাস 3, এটা নিয়ে আসতে হবে। ক্লাস 1-এ সবসময় এটা চেষ্টা করতে হবে, মানে বিএমআই 35 এর নিচে। যখন বিএমআই 35 এর ওপরে আছে, সেই সব পেশেন্টের কিন্তু অনেক রকম রোগ ইউজুয়ালি থাকে, যেমন ডায়াবেটিস, আচ্ছা। যেমন কার্ডিয়াক ডিজিজ, হার্ট ডিজিজ, যেমন হাঁটু ব্যথা, নাক ডাকা। অনেক সময় নাক ডাকাকে রোগ মতন হ্যাঁ, ধরাই হয় না। ধরা হয় না, মনে হয় যে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ওটা একটা সমস্যা। হ্যাঁ, সাংঘাতিক একটা প্রবলেম। তারপরে কিছু কিছু ক্যান্সার হয় স্থূলতার জন্য, হার্নিয়া হয়, গল ব্লাডার স্টোন হয়, ফার্টিলিটির প্রবলেম হয়। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু স্থূলতার জন্য হতে পারে। 35 বিএমআই এর উপরে গেলেই কিন্তু এই রোগগুলো ধরার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই রোগগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমরা এই স্থূলতাকে অ্যাগ্রেসিভলি চিকিৎসা করতে চাই, তার মানে বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে চিকিৎসা করতে চাই। যদি কারোর বিএমআই 40 এর ওপরে থাকে আর এই রোগগুলো কিছু নেই, আমরা তাও ধরে নিই যে এই রোগগুলো ধরবে। আচ্ছা। এবং এই স্থূলতাটাকে তাড়াতাড়ি কমানো দরকার আছে, যেহেতু এটা ডায়েট লাইফস্টাইলে যাবে না, সেই জন্যে আমরা ওইখানেও বেরিয়াট্রিক সার্জারি বলি। তো আগে আমাদের ভাগ করতে হবে যে কোথায় করব, কোথায় করব না, কোথায় করব না। আচ্ছা, এটা প্রথম কথা। সো এর মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে। বয়স কত, পেশেন্ট কতটা কমিটমেন্ট দিতে পারছে, যে যদি আমি অপারেশনের দিকে যাই আমি কত কমিটমেন্ট দিতে পারবো, পেশেন্টের সাইকোলজিক্যাল প্রোফাইল কি, কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা, কোনো ওষুধ খায় যার জন্য স্থূলতা হচ্ছে কিনা, স্টেরয়েড যদি কেউ খায় তার অবভিয়াসলি সেটা যদি আমি অ্যাড্রেস করি তার বেশি ভালো। অ্যাডিকশনসগুলোকে দেখতে হবে, যদি কোনো মানুষ রোজ অ্যালকোহল খায়, তার মানে ক্ষেত্রে এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলো বা নিশ্চয়ই সেগুলো তো কুশিং ডিজিজ যেমন আমরা জানি, এগুলো আসতে পারে, অ্যাডিকশনস গুলো কন্ট্রিবিউট করতে পারে। তো আগে আমাদের অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে তারপরে যদি দেখি এলিজিবল আছে, আর যদি পেশেন্ট এগ্রি করে যে আমি এই কমিটমেন্ট গুলো করব, তাহলে আমরা সার্জারির জন্য যেতে পারি। তো শুধু বিএমআই আমরা দেখছি না, তার সাথে অনেক কিছু, তার সঙ্গে অনেক কিছু ফ্যাক্টরস গুলো দেখে তারপরে বেরিয়াট্রিক সার্জারি আমরা অ্যাডভোকেট করছি। স্যার একটু জানতে চাইবো যে বেরিয়াট্রিক সার্জারি ব্যাপারটা আসলে কি আমাদের দর্শকদের সুবিধার্থে। কারেক্ট। সো বেরিয়াট্রিক সার্জারি জিনিসটা কি? বেসিক্যালি
আমরা স্থূলতাকে চিকিৎসা করতে গেলে পাকস্থলী আর খাদ্যনলীর উপরে অপারেশন করি। আচ্ছা কিভাবে করি? ফুটো করে করি, অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। আচ্ছা যেহেতু এটা ল্যাপারোস্কোপিক সার্জারি, সেই জন্য খুব একটা ব্যথা হয় না, সেলাই কাটার কোনো ব্যাপার থাকে না, ছোট ছোট দাগি থাকে যেটা বোঝা যায় না পরে, আচ্ছা এবং কোনো রক্তপাত হয় না। এবার এই অপারেশনের সময় আমরা কি করি? পেটের মধ্যে গিয়ে যেই পাকস্থলীটা যেই সাইজের আছে তাকে আমরা 1/3 বা 1/4 পেশেন্টকে ইউজ করতে দেব, আচ্ছা তার উপরে ইউজ করতে দেব না। আচ্ছা তার মানে পেশেন্ট ওইটুকুই খেতে পারবে আর অতটা খেয়ে তৃপ্ত হয়ে যাবে। তার ধারণ ক্ষমতাটা কমে আসলো। এক্স্যাক্টলি। আচ্ছা খাদ্যনলীর ওপরে অনেক সময় আমরা অপারেশন করি, অনেক সময় করি না, এর সঙ্গে যোগ করি পাকস্থলীর সঙ্গে। খাদ্যনলী কি করতে পারি? আমরা 1/3 খাদ্যনলী বাইপাস করে দিলাম, যে ওইখানে খাবারটা যাবে না। যাচ্ছেই না। তার মানে পেশেন্টের পুরো খাবারটা অ্যাবজর্ব হবে না, কিছুটা অ্যাবজর্ব হবে না। আচ্ছা সো মেকানিজম কি হলো? আমি কম খেয়ে তৃপ্ত হয়ে গেলাম, আর আমার পুরোটা খাবারটা অ্যাবজর্ব হলো না, অ্যাবজর্ব হচ্ছে যার ফলে কি হবে? আমার শরীরটা আস্তে আস্তে নিজেই দেখবে যে আমার ক্যালোরি কম, ফ্যাটকে বলবে যে আমাকে ক্যালোরি দাও। তো যেই ফ্যাটগুলো ক্যালোরি জমিয়ে রেখেছে সেখান থেকে ফ্যাট বেরোবে, আস্তে আস্তে ফ্যাট মেল্ট করে যাবে শরীরে। আচ্ছা তো এইটা 1 বছর মধ্যে দেখা যাবে যে পেশেন্টের ধরুন একজন 150 কিলো ছিল, কিন্তু হওয়া উচিত ওর 70 কিলো, আচ্ছা তো 80 কিলো ওভারওয়েট, তো অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 90 কিলো মতন আসবে, 70 আসবে না। সার্জারি কিন্তু আইডিয়াল বডি ওয়েট অবধি নিয়ে আসতে পারবে না, তার থেকে একটু ওপর অবধি রেখে দেবে। সেখান থেকে পেশেন্টের নিজের আচ্ছা ওখানে চেষ্টাটা সেলফ মোটিভেশনটা লাগবে। বাস, তারপর নিজে চেষ্টা দিয়ে যদি করতে হয় আচ্ছা, তাহলে আচ্ছা। করবে পেশেন্ট। আচ্ছা স্যার, এই যে আপনি যে সার্জারির কথা বললেন, সার্জারির পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপার কি আছে? রাইট। সো অপারেশন হচ্ছে এই প্রোগ্রামের একটা ছোট অংশ। আচ্ছা লোকজন ভাবে অপারেশনটাই বড় ব্যাপার। অপারেশন তো করতে করতে মোটামুটি খুবই সেফ একটা সার্জারি দাঁড়িয়েছে এখন পৃথিবীতে। সবচেয়ে কমন ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। তো সেই জায়গাটা সেফটিটা অনেক বেড়ে গেছে, কিন্তু যেই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ নিউট্রিশন। আচ্ছা যদি পেশেন্ট শুধু অপারেশন করে বলে ভাবে যে আর আমার কিছু করতে হবে না, ভুল ভাবছে। একটা নিউট্রিশনিস্ট আমরা আমাদের সেন্টার থেকে দিই, যে নিউট্রিশনিস্ট কথা বলে অনলাইন অল দ্য টাইম। আমরা একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম যে অপারেশনের পরে আপনি ভাত, রুটি আর মিষ্টি অ্যাভয়েড করবেন, বন্ধ করতে হবে না, অ্যাভয়েড করবেন। আচ্ছা। এটা হচ্ছে কার্বোহাইড্রেট। অনেক লোক এটা জানেন না যে খাবার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিনস এগুলো কোথা থেকে পাওয়া যায়। তো এই এডুকেশনটা আমরা অপারেশনের আগে থেকে শুরু করতে হবে। আর সেটা আমরা বলি যে অপারেশনের পরে আপনাকে কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা তার মানে ভাত, রুটি আর সুইটস, মিষ্টি কম করতে হবে, কমিয়ে আনবে এগুলো কমিয়ে আনবে। এবার যেহেতু খাওয়ার পরিমাণটা কম পরিমাণ যদি আমার খাবার থাকে, আমার একটা ব্যাংকের লকার মতন হয়ে গেল। আমি ব্যাংকের লকারের মধ্যে কি দেব? ভেবে ভেবে দেব, ভালো ভালো জিনিস দেব। হ্যাঁ সেই রকম কম ছোট পেট থাকলে আমাকে ভেবে ভেবে ভালো জিনিস দিতে হবে। আচ্ছা আমার যদি ঢাকাতে তো ভেরি কমন, কারণ নিমন্ত্রণে গেলাম এইখান থেকে ওইখানে টেবিল অবধি শুধু খাওয়ার পড়ে থাকে। এবার কতটা খাবো? এখন আমার যদি পেট এইটুকু থাকে, আমি ভেবে খাবো যে আমি ঠিক আছে, আমি মাছ খেয়ে নিলাম, আমি দই খেয়ে নিলাম, কিন্তু আমি এতটা ভাত খাবো না, আচ্ছা পোলাও খাবো না। বা সব একটা টেন্ডেন্সি কাজ করতে পারে সবচেয়ে মজার খাবারটা হ্যাঁ, খেয়ে নেই। কারেক্ট। তো এই এডুকেশনটা, এই কমিটমেন্টটা আমরা আগে থেকে বোঝাই পেশেন্টকে এই এক্সারসাইজ করতে হবে, এই ফুড চয়েস, যে আমার কাছে অনেক কিছু আছে, বাট আমি বেছে বেছে খাবো। আমি এটা বলি রাজার মতন খাওয়া। আর রাজার সামনে সব থাকে, কিন্তু রাজা দেখবে আমি কি খাবো, তো আচ্ছা। ওই রকম ভেবে খেতে হবে। এটা ছাড়া যেহেতু অপারেশনের পরে খাবারটা কম টেন্ডেন্সি, আমরা একটা ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, সেটা খেতে হবে। আর বছরে একবার অন্তত একটা টেস্ট করে দেখে নিতে হবে যে আমার প্রোটিন, ভিটামিন সব ঠিকঠাক আছে শরীরে। আচ্ছা আচ্ছা তো এই কমিটমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা রোগী নিজেকেই নিশ্চিত করতে হবে আসলে। একদম। আচ্ছা স্যার, আর একটু জানতে চাইবো যে আপনি যে বললেন যে খাদ্যাভ্যাসের কথা বললেন, তো স্যার এক্সারসাইজের কোনো ভূমিকা কি আছে এক্ষেত্রে? ডেফিনেটলি
এক্সারসাইজের বিরাট ভূমিকা আছে। আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে মহিলারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে না, মহিলারা অনেক বেশি অপারেশন করেন, মানে 75% পেশেন্ট কিন্তু মহিলারা থাকেন। আচ্ছা, ইয়েস, 25% মেল। সো 75% মহিলা যেহেতু আছেন, আমাদের দেশে কিন্তু মহিলারা জিমে যায় না, জিম যেতে একটু আপত্তি আছে, অ্যাভয়েড করে। তা আমরা এখন যেটা করি, বাড়িতেই যেটা আপনি করতে পারবেন সেরকম বোঝাই। অনেকজনকে বলি যদি আপনি ছাদে হাঁটুন। অনেক সময় মনে রাখবেন এই সব পেশেন্টগুলো যারা 100 কিলো, 150 কিলো, 200 কিলোর পেশেন্ট আসছে, তাদের হাঁটু ভালো থাকে না, তাদের আমরা এক্সারসাইজ চট করে দিতে পারি না, যতক্ষণ একটু ওয়েট কমে যাচ্ছে না আমরা এক্সারসাইজ করাতে পারি না। এদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, সেই জন্যে ওদের বেশি স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি দিতে পারি না, হার্টটা কমজোর থাকে। তো আমরা একটু ওয়েট করে, একটু বডি ওয়েটটা যখন কমতে শুরু করলো, তখন এনকারেজ করি যে যেই অ্যাক্টিভিটি আপনি করছিলেন না এগুলোকে আপনি ইন্ট্রোডিউস করুন। না করলেও যে ওয়েট কমবে না তা নয়, ওয়েট কমবে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল ট্রেনিং যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো থাকবে পেশেন্ট লং টার্ম বেটার রেজাল্ট দেবে। আচ্ছা, তার মানে অপারেশনের পরে খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ দুটোই দরকারি। এবং স্যার এগুলোর জন্য তো খুব সম্ভবত চিকিৎসকের শরণাপন্নই হতে হবে তাকে। অনেকের মধ্যে দেখা যায় প্রবণতা যে ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছে, বা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন? আমরা এটা অনেক দিন আগেই ঠিক করলাম যে আমাদের সেন্টারে উই উইল গিভ 24/7 অনলাইন নিউট্রিশনিস্ট অ্যান্ড লাইফস্টাইল কোচ। আচ্ছা, আমরা এটা অনেক দিন থেকে দেখলাম যে অপারেশনটা তো হয়ে যাচ্ছে, পেশেন্ট কিন্তু চলে গেল, পেশেন্টের মাথায় এলো আমার অপারেশন করে নিয়েছি আর আমার কিছু করার নেই। এই যে ভুল ধারণাটা আমরা ঠিক করার জন্য ঠিক করলাম যে প্রত্যেক পেশেন্টকে এখন স্মার্টফোন মোটামুটি সবার কাছে থাকে। তো স্মার্টফোনে আমরা কি করি যে আমাদের একজন নিউট্রিশনের সঙ্গে টাই আপ করে দিলাম, বা একটা গ্রুপে টাই আপ করে দিলাম। এবার বললাম যে পেশেন্টকে যে আমরা যা বলেছি বুঝিয়েছি সব ঠিক আছে, এবার আপনার মাথায় যেই প্রশ্নগুলো আসবে সে আপনি জিজ্ঞেস করবেন। আপনি যদি নাও থাকেন আমাদের সঙ্গে কাছে, ফোন করা দরকার নেই, হোয়াটসঅ্যাপে আপনি পাঠালেন, আমরা শুনলাম আর আমরা আপনার উত্তর দিলাম। এখন কি খাবো, সুগার ফ্রি খাবো কি সুগার খাবো, হানি খাবো কি খাবো না, শুনেছি ডায়েট কোলা খেলে ভালো, ওটা কি ঠিক কি বেঠিক, ফ্রুট জুস খাবো কি ফ্রুট খাবো, সকালবেলা ডিম খাবো, হলুদ খাবো কি খাবো না, গ্রিল করে খাবো নাকি ফ্রাই করে খেতে পারি, এই ফাস্টফুডে যাচ্ছি কি করব, এই ভ্যাকেশনে হলিডেতে এসেছি এই খাবার পাচ্ছি। এই এত প্রশ্নগুলো যেটা মাথায় আছে, এই আমার মনে হয় লাইফস্টাইল কোচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই পেশেন্টটা 150 কিলোতে আমার কাছে এসছে, তার দায়িত্ব আমার কাছে যে তাকে আমি কমানোর পরেও ওকে আমি নিউট্রিশন এডুকেশন দেব। সেটা আমরা যদি অনলাইন নিউট্রিশনিস্ট এবং একজন লাইফস্টাইল কোচ দিতে পারি, যে ডায়েট সম্বন্ধে রোজ একটা আইডিয়া দেবে এবং ফিজিক্যাল ট্রেনিং যেটা আমার পক্ষে সম্ভব। আমি কোনো দিন জিম করিনি, আমি কোনো দিন কোনো স্পোর্টস খেলিনি, হঠাৎ করে আমাকে জিম পাঠালে হবে না, আমাকে আমার লেভেল অফ ট্রেনিং অনুযায়ী আমাকে কিছু দিতে হবে এক্সারসাইজ। সেইগুলো আমরা এনশিওর করছি আর আমরা দেখছি যে এখন এই পেশেন্টগুলো অনেক বেনিফিট ভালো আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জেনে নিলাম স্থূলতা এবং ব্যারিয়াট্রিক সার্জারি বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।